গত ক্লাসে আমরা যে পার্টস অফ স্পিচ গুলো দেখেছি বা আমি আপনাদের বলেছি পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত একটা সেন্টেন্স বা বাক্যে ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের ফরমেশন। একটা সেন্টেন্স বা বাক্যে ওয়ার্ড গুলো কিভাবে অর্গানাইজড হয়, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা বসে, এইটাই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। সো আমাদেরকে একটু ভালোভাবে ইন ডিটেলসে জানতে হবে। সো হিয়ার ইউ ক্যান সি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। পার্টস অফ স্পিচের একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে নাউন অ্যান্ড প্রোনাউন। তো এটা আমরা একটু ভালোভাবে দেখবো, এটা আসলে কি, এর ভিতরে কি আছে। বলছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই কি বলা হয়, নাউন বলে। আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেগুলোই নাউন। আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেগুলোই, সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। কি বলছে? নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kinds of name, means whatever we are seeing and watching around us is noun. মানে যে কোনো কিছুর নামকে নাউন বলে। পৃথিবীতে যত শব্দ আছে এক কথায় আপনি বলতে পারেন আর সবগুলোই আর কি ওয়ান কাইন্ডস অফ নাউন। পৃথিবীতে যত শব্দ আছে সবই এক প্রকার কি, নাউন। এখন আপনি যদি বলেন যে সব যদি নাউন হয় তাহলে অন্য পার্টস অফ স্পিচ গুলো কিভাবে হয়? যেমন এইখানে দেখেন একটা বিষয় আমি একটু লিখেছি, টক। টক মানে আমরা জানি কথা বলা, গো। গো মানে আমরা জানি যাওয়া। এখন আমি যদি বলি বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ, আপনারা এক বাক্যে বলবেন যে স্যার এটা ভার্ব। টক শব্দটা কি? ভার্ব। গো শব্দটা কি? ভার্ব। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, so এটা একটা ভার্ব। কিন্তু যদি এইভাবে একটা সেন্টেন্স বলা হয়, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই চলে, পৃথিবীটা এভাবেই যায়। সো এই যে কথাটা বললাম, এইখানে যে গোটা, এই গোটা নাউনের কাজ করে। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আই টক টু হিম অর্থ কি? আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি। কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বা বাক্য লিখি যে আই হ্যাভ আ টক উইথ হিম, উইথ হিম এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটি কথা আছে, আমার তার সাথে একটি কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটি কথা আছে। তো এই বাক্য যে আমি লিখলাম, এই বাক্যে এই টক শব্দটা কোনো ভার্ব না, এটা মূলত, এটা মূলত নাউনের কাজ করতে, জাস্ট একটা কথা। কেন নাউনের কাজ করছে? এটা এখানে কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমি যদি বলি যে মনে করেন ওয়াক, এই ওয়াক মানে আমরা জানি হাঁটা। ফর এক্সাম্পল, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড মানে কি, সে রাস্তায় হাঁটছে। বাট যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ কি বললাম? হাঁটা একটি ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম। তো এই ওয়াকিংটা এখানে জেরান্ড বা নাউনের কাজ করে। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে, এই সেন্টেন্স গুলো এইভাবে তৈরি হয়ে থাকে। মানে একটা ওয়ার্ড ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি যদি এখানে বলি যে আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দ্য রোড। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, অর্থাৎ আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, হাঁটন্ত অবস্থায় দেখেছিলাম। এই ওয়াকিংটাই বয়কে মডিফাই করে, মানে ছেলেটা কি অবস্থায় ছিল, কি অবস্থায় হাঁটতেছিল। সো এই ওয়াকিংটা এখানে একটা অ্যাডজেক্টিভ, একই শব্দ, জাস্ট পজিশনের পরিবর্তনের কারণে, ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে বাক্যে বসছে বা ব্যবহৃত হচ্ছে। এইভাবে পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। আর এই চেঞ্জ হওয়ার ফলেই একটা সেন্টেন্স বা বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যায়। পার্টস অফ স্পিচের এই চেঞ্জিং এর মাধ্যমেই একটি সেন্টেন্স বা বাক্যের সম্পূর্ণ অর্থের পরিবর্তন বা চেঞ্জ হয়ে যায়। এই যে অর্থের পরিবর্তনটা হয়, এই জন্যই আমি বলি যে আপনাদের প্রত্যেকটা সেন্টেন্স দেখে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স দেখে, আমি আবারও বলছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা খুবই দরকার, আইডেন্টিফাই করতে না পারলে কখনো একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বোঝা যায় না। আচ্ছা, তো এখন একটু দেখেন, এখন একটু দেখেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আহ here you can see, noun are used to name person, things, animal, events or place or idea. Noun refers to any kinds of name, অর্থাৎ এটা যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, গুণের নাম বোঝায়। এখন মূল বিষয় হচ্ছে, আমার কথাটা একটু বোঝেন, মূল বিষয় হচ্ছে
নাউন একটা সেন্টেন্সে কোন স্থানে থাকে, এর পজিশনটা কোথায়? নাউনের পজিশনটা হচ্ছে একদম সেন্টেন্স বা বাক্যের শুরুতে, অর্থাৎ সাবজেক্টের স্থানে, অথবা নাউনের পজিশন একটা বাক্যে কোথায়? নাউনের পজিশন একটা বাক্যে ভার্বের পরে অবজেক্টের স্থানে, ভার্বের পরে অবজেক্টের স্থানে। সো এই ফাংশনটা মূলত আপনাকে বুঝতে হবে। এই ফাংশনটা আপনাদেরকে ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই নাউনের প্লেসটা কোথায়। কোথায় বললাম? শুরুতে অথবা শেষে, ভার্বের ফর্ম, শুরুতে অথবা শেষে। সো এইটা যদি আপনি বুঝতে পারেন, এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে খুব দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। আমার কথাটা মনোযোগ দিয়ে বলছেন। করিম ডাজন্ট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। করিম স্কুলে যেতে পছন্দ করে না। সাবজেক্টের স্থানে শুরুতে আছে, এই করিম শব্দটা হচ্ছে আমার মূলত এখানে নাউন। ওই লাস্টে যে ওয়ার্ডটা স্কুল, ওটা একটা নাউন। অর্থাৎ নাউন বসে একটা বাক্যের শুরুতে বা শেষে। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত শব্দটা একটা নাউন। আর ওই লাস্টে যে শব্দটা আছে কান্ট্রি, ওটা হচ্ছে একটা নাউন। সো এইভাবে আর কি এটা ফাংশন করে থাকে। আপনাদের এই জায়গাটা, এই বিষয়টা বুঝতে হবে। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ড্যামড। সো এটা হচ্ছে একটা নাউন। এখন দেখেন, এই নাউন প্রধানত পাঁচ প্রকার। এই জায়গাটা আমাকে একটু দেখতে হবে, ক্লাসিফিকেশন যেটা। নাউন প্রধানত পাঁচ প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এত কিছু মুখস্থ করার দরকার নেই, মূলত যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে কথা বলবো। যেমন প্রপার নাউনটা কি বলছে? নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। নাম, a proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter. And always start with a capital letter. So এই প্রপার নাউনকে আপনাদের ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে। আসলে কি? আসলে জিনিসটা হচ্ছে কোনো একটা ব্যক্তির, কোনো একটা বস্তুর, কোনো একটা জায়গার স্পেসিফিক নাম বোঝাবে। সেই ব্যক্তি একটাই আছে, সেই বস্তু একটাই আছে, সেই জায়গা একটাই আছে। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার, আমরা বুঝতে পারছি নির্দিষ্ট করে একজন কবির নাম বলছে। উই প্ল্যান টু ভিজিট সিলেট। সিলেট একটা নির্দিষ্ট জায়গার নাম, সিলেটের দুইটা নাই। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তাজমহল একটা নির্দিষ্ট স্থাপনার নাম। তো এটা এটা আগ্রার ওই তাজমহলকে বোঝাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। সো এইগুলোই মূলত প্রপার নাউন। যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, গুণের নাম, এগুলো সবই হচ্ছে মূলত কোন নাউন বলছি আমি? প্রপার নাউন। প্রপার নাউন মানে নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝাবে, নির্দিষ্ট করে। এরপর দেখেন কমন নাউনটা কি? জাতিবাচক বিশেষ্য। পার্থক্যটা কি আমরা বুঝবো। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকেই কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এক্সেট্রা। তাহলে এইগুলোকে কোন নাউন বলছি আমি? এইগুলোকে আমি বলছি মূলত কমন নাউন। Common noun. A common noun refers to specific generic names of persons, things, place, or etc. It is the opposite of proper noun. For example, অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট। অ্যালেক্স, দেখেন এই ওয়ার্ডটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, এইটা আমার প্রপার নাউন। বাট স্টুডেন্ট শব্দটা কিন্তু একটা কমন নেম। যারাই ছাত্র, যারাই পড়াশোনা করে, তারাই স্টুডেন্ট। তো দ্যাট ইজ দ্য কমন নেম। ডগস ক্যান বি ভেরি কিউট। সো ডগ, কুকুর, পৃথিবীতে যত কুকুর আছে সব কুকুরকে তো আমরা কুকুরই বলি এক কথায়। তাহলে এইটা হচ্ছে মূলত একটা কমন নাউন। প্রপার নাউন কোনটা হতে পারে? মনে করেন অনেকে আছে না, যে শখের বশে তার পোষা প্রাণীটার নাম রাখে। তো আপনার কুকুরের যদি নির্দিষ্ট কোনো নাম থাকে, টম, জেরি, এনিথিং, সো যদি নির্দিষ্ট করে কোনো একটা কুকুরকে আপনি ইন্ডিকেট করে দেখান, তার যদি কোনো নাম রাখেন, তাহলে সেটা প্রপার নাউন হতে পারে। আদারওয়াইজ কুকুর যে শব্দটা, ডগ, এটা একটা কি নাউন? এটা একটা মূলত কমন নাউন। ইউ লাভ ফ্লাওয়ার, তুমি ফুল পছন্দ করো। পৃথিবীতে যত ফুল আছে, এক চোখে দেখলে আমরা সব ফুলকেই তো ফুল বলি। কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো ফুলের নাম মেনশন করেন, যেটা রোজ, এটা লিলি, এটা ওয়াটার লিলি, যে কোনো ফুলের নাম আপনি যদি মেনশন করেন আলাদাভাবে নির্দিষ্ট করে, তখন সেটা আপনার
প্রপার নাউন। আদারওয়াইজ ফুল শব্দটা একটা কমন নেম, গরু শব্দটা একটা কমন নেম, মানুষ শব্দটা একটা কমন নেম, কুকুর শব্দটা একটা কমন নেম, ফ্লাওয়ার, স্টুডেন্ট, এগুলো কমন একটা নাম। দেখেন এখানে বলছে ডিফারেন্স বিটুইন কমন ভার্সেস প্রপার নাউন। এই দুইটা নাউনের ভিতর পার্থক্যটা কি? কি কি বলছে দেখেন। ম্যান মানে মানুষ, পৃথিবীতে যারাই মানুষ, যাদের হাত পা নাক মুখ চোখ কান আছে, এটা তাদের দেখলে আমরা বুঝতে পারি এরা মানুষ। বাট যদি নির্দিষ্ট করে কোনো মানুষের নাম আপনি মেনশন করেন, যেটা রানা, এটা রবিন, এটা রহিম, এটা করিম, সেটা হবে আমার কোন নাউন? সেটা হবে আমার প্রপার নাউন। পোয়েট মানে কবি, যারা কবিতা লেখে তাদেরকে আমরা কবি বলি, এটা একটা কমন নেম। বাট যদি নির্দিষ্ট করে কোনো কবির নাম আপনি মেনশন করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জন কিটস, নির্দিষ্ট করে কোনো কবির নাম মেনশন করলে সেটা হয়ে যাবে আপনার প্রপার নাউন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট থিংস। এরপর দেখেন ওশান, সাগর। পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে আপনি এক বাক্যে বলবেন সাগর, কিন্তু নির্দিষ্ট করে যদি কোনো সাগরের নাম আপনি মেনশন করেন, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান। যত নদী আছে সব নদীকে আমরা নদী বলি, কিন্তু যদি বলেন এটা পদ্মা, এটা মেঘনা, এটা যমুনা, এটা গঙ্গা, এটা ব্রহ্মপুত্র, প্রত্যেকটা নদীর নাম যদি আপনি আলাদাভাবে স্পেসিফিকলি বলেন, সেটা হয়ে যাবে প্রপার নাউন। বিল্ডিং, যত দালান কোঠা আছে সবগুলোকে আমরা বিল্ডিং বলি। প্রত্যেকটা ভালো ভালো ঢাকা শহর বলেন, অন্যান্য যে কোনো ডিভিশনাল সিটিতে প্রত্যেকটা বাড়ির একটা নাম থাকে না, অমুক মেনশন, তমুক মেনশন, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, অমুক নীর, তমুক নীর। সো নির্দিষ্ট করে যদি কোনো বাড়ির নাম আপনি মেনশন করেন, কোনো বাড়িকে আপনি দেখান, তখন সেটা হয়ে যায় কি? সেটা হয়ে যায় মূলত প্রপার নাউন। আদারওয়াইজ সেটা একটা কমন। সো এই ফাংশন গুলো আপনাদের বুঝতে হবে। এখানে একটা বিষয় আছে, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে কিভাবে, আমি একটু পিডিএফ থেকে দেখাই যায় এটা। এটা একটু এখান থেকে দেখেন আপনারা, একটু বোঝার চেষ্টা করুন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। কি বলছে কথাটা বলেন তো? কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। যেমন আই নো দ্য বয়, অর্থ হচ্ছে আমি ছেলেটাকে চিনি। আই নো দ্য বয় অর্থটা কি? আমি ছেলেটাকে চিনি, আমি ছেলেটাকে চিনি। কথাটা বোঝেন? এই বয় শব্দটা একটা কমন নেই, এর আগে দা যুক্ত করছে। আই লাইক দ্য টিচার, আমি টিচারকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিদের প্রশংসা করি। তবে বাক্যগুলো এইভাবে লেখা যাবে না, আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট টিচার বা পোয়েট, যাই বলে না কেন। কিন্তু এইভাবে লেখা যেতে পারে, আই লাইক বয়েস, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট। এখানে বিষয়টা কি জানেন? আমরা বলি না সে একজন স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দটা একটা কমন নেম, এই জন্য ওর আগে এ যুক্ত করতে হয় আর্টিকেল। মানে কমন নাউন কখনো একা বসে না, কেন বসে না? আপনি যদি বলেন যে আমি ছেলে চিনি, এটা হবে? হবে না। আপনাকে বলতে হবে আমি ওই ছেলেটাকে চিনি, বা এই ছেলেদেরকে চিনি, ছেলেদেরকে চিনি, বা ওই ছেলেটাকে চিনি। অর্থাৎ হয় একজনকে বলেন, না হলে নির্দিষ্ট করে কাউকে বলেন, না হলে নির্দিষ্ট করে কয়েকজনকে বলেন। কিন্তু র্যান্ডমলি এইভাবে বলা যায় আই লাইক টিচার। দেখেন আপনি যদি বাংলাও করেন, এটা বাংলা মিলাতে পারবেন না, যে আমি শিক্ষক পছন্দ করি। এটা হয়, হয় আপনি বলেন আমি এই শিক্ষকটিকে পছন্দ করি, বা আমি এই শিক্ষকদেরকে পছন্দ করি। বাট জাস্ট আই লাইক টিচার এটা হয় না। আই লাইক আ টিচার, আই লাইক দা টিচার, অর আই লাইক টিচার্স, এরকম বলা যায়। কিন্তু কখনো একা ওই টিচার শব্দটি বসে না বা বসবে না। সো ইউ হ্যাভ টু নো ইট। দেন নেক্সট ওয়ান, কালেকটিভ নাউন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কালেকটিভ নাউন বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, খুবই ভালো হবে। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। এগুলো হচ্ছে মূলত কালেকটিভ নাউন। আসলে জিনিসটা কি? কালেক্ট করা। কালেক্ট করা মানে কি? সংগ্রহ করা। সংগ্রহ করা মানে কি? একত্রিত করা। একত্রিত করা মানে কি? গ্যাদার করা। গ্যাদার করা মানে কি? জড়ো করা। অর্থাৎ এটা কতগুলো ব্যক্তি হতে পারে, কতগুলো বস্তু হতে পারে, কতগুলো পশু হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছুর সমষ্টিকে এক জায়গায় করলে যে নামটা আসে সেটাই কালেকটিভ নাউন। অনেকে এই কালেকটিভ নাউনের সাথে কমন নাউনটা গুলিয়ে ফেলে। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক মানে এরা মানুষ, এগুলো ফুল, এটা ফল, এটা মাছ, এটা পাখি।
এইটা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা দল, একটা দল, একটা টিম, একটা গোষ্ঠী। পরিবারের 10 জন মিলে একটা, মানে 10 জন সদস্য মিলে একটা ফ্যামিলি হয়। 10 জন সদস্য মিলে একটা ক্লাব হতে পারে, একটা সংগঠন, একটা অর্গানাইজেশন হতে পারে। 1 লক্ষ মানুষ নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হতে পারে। সো দ্যাট ইজ কল্ড কালেকটিভ নাউন। কি? পলিটিক্যাল পার্টি, আর্মি, পুলিশ। পুলিশ কি একজন দিয়ে হয়? একসঙ্গে কতগুলো মানুষের সমন্বয়ে একটা বাহিনী গঠিত হলে সেটাকে আমরা পুলিশ বলছি, সেটাকে আমরা আর্মি বলছি। তো এইটা হচ্ছে মূলত কালেকটিভ নাউন, মানে কালেক্ট করা। মনে করেন এক পাল ভেড়া একসাথে আছে, ওই ভেড়ার দলকে, গরুর 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 দলকে একসাথে, ওদেরকে বলা হয় কালেকটিভ নাউন। খাটাল, গবাদি পশুর দল, খাটাল, CATTLE। সো এই ফাংশন গুলো বা এই বিষয়গুলোকে আপনাদের ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নিতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে যে কালেকটিভ নাউন আসলে কোনটা। কালেকটিভ বলছে আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবন। ক্লাস কি একজনকে দিয়ে হয় না, কতগুলো ছাত্রছাত্রী মিলে একটা ক্লাস হয়। বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন ইউএন মিশন। বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন ইউএন মিশন। সো এই জায়গাটাতে আর্মি শব্দটা কালেকটিভ নাউন। ইজ টিম কন্টেইনস 11 প্লেয়ার। টিম শব্দটা কালেকটিভ নাউন। সো এখানে বলছে মোর এক্সাম্পল: খাটল, ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ। দোজ আর কালেকটিভ নাউন। ওকে, গভর্নমেন্ট মানে কি? সরকার। সো অল আর কালেকটিভ নাউন। জুরি মানে কি জানেন? এটাকে বলে বিচারক বৃন্দের দল। সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে দেখবেন যে একসাথে অনেকগুলো অ্যাডভোকেট বা জজ এক জায়গায় বসে, এক টেবিলে বসে। সো এইভাবে আর কি এগুলো হয়ে থাকে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কমন নাউন হচ্ছে জাতিবাচক, আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, আর প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে যে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর নাম বোঝায়, যেটা ওই মানে একদম স্পেসিফিকলি কাউকে ইন্ডিকেট করে। আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? যে 3টা নাউন বললাম, এই 3টা নাউন কি বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা পয়েন্ট আমি কি বলছি বলেন তো, যে কমন, আরেকটা পয়েন্ট আমি বলছি কি, যে কমন নাউন কখনো কোনো সেন্টেন্স বা বাক্যে একা বসে না। কখনো কোনো সেন্টেন্স বা বাক্যে একা বসে না। কি প্রশ্ন? সি ইজ এ টিচার, যে সি সেই টিচার যখন হবে তখন টিচারটা হবে কমপ্লিমেন্ট, হ্যাঁ, সিটা হবে নাউন। হ্যাঁ। তার এখানে আপনি বলছেন যে সি নাউন, টিচারও নাউন, সেটা সি নাউন না, সম্মতি সি মানে। প্রোনাউন। সি প্রোনাউন। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক আছে? সি নাউন হয় না। ওইখানে যদি কোনো মেয়ের নাম থাকতো তাহলে সেটা নাউন হতো, ঠিক আছে? প্রোনাউন দেখাবো, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এরপর দেখেন, টিচারটা নাউন, সি নাউন, সেটা প্রোনাউন। এরপর দেখেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কোনো কিছুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ আপনি ওজনে মাপতে পারবেন কিন্তু একটা দুইটা করে কাউন্ট করতে পারবেন না, গণনা করতে পারবেন না। যেমন ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। ইটস সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট কান্ট কাউন্ট। বলছে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ইটস সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি, যেটা আমরা দেখতে পারি, অ্যান্ড টাচ, এবং ধরতে পারি কিন্তু গণনা করতে পারি না। যেমন মনে করেন, ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউর সিস্টার। এই গোল্ড শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। লবণ, লবণ কি আপনার একটা দুইটা করে দানা কিনি? হ্যাঁ, নাকি ওজনে কিনি, প্যাকেট কিনি? তারপর কটন ড্রেস ইজ মাই ফেভারিট। সো এইগুলো আর কি ম্যাটেরিয়াল নাউন। আবারও বলছি, ওজন আছে কিন্তু গণনা করা যায় না। আমি জিনিসটা আরো ক্লিয়ার করে দিব, একটু ওয়েট করেন। আর একটু সামনে আসে, আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এই পার্টটা যখন দেখাবো তখন বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে, গুণবাচক বিশেষ্য। বলছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, এক্সেট্রা। লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, happiness, beauty, etc. So abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feelings, not a physical thing. It's a feelings, not
physical things কি বলছে আবার একটু বোঝেন abstract nouns express ideas feelings realizations and qualities that we can't see touch hear taste or smell. We can understand and imagine it but can't even see. It's a feelings not a physical things. For example, my love for you cannot be measured, মানে তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। এখন এই ভালোবাসা এটা মনের একটা ফিলিংস, একটা রিয়েলাইজেশন, এটা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না। হিজ কাইন্ডনেস, দেখেন মাই লাভ, আমার ভালোবাসা, কিন্তু আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তখন কিন্তু ওই লাভটা হয়ে যায় ভার্ব, ওটা অ্যাকশন দেয়, কাজ করা বোঝা যায়, আমি ভালোবাসি, কাজ কাজ করা, অ্যাক্টিভিটিস, কারণ ওটা সাবজেক্টের পরে বসছে, বাট এই লাভটা সাবজেক্টের স্থানেই বসছে, সাবজেক্টের জায়গাতেই বসছে, যে মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার। এরপর হচ্ছে হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই আসল সৌন্দর্য। সো কাইন্ডনেস শব্দটা মূলত এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট আমি যদি বলতাম হি ইজ অ্যান কাইন্ড ম্যান, সে একজন দয়ালু লোক, তখন ওই কাইন্ডটা আবার অ্যাজেক্টিভ হতো, কারণ ওই ম্যানকে মডিফাই করে, হি ইজ আ কাইন্ড ম্যান, তখন ওটা মডিফাই করে। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে, তার সৌন্দর্য আমাকে পাগল করে। এই বিউটি শব্দটা একটা নাউন, সাবজেক্ট রেফারেন্স, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কেন? এগুলো হচ্ছে মূলত আইডিয়া, ফিলিং, realization and qualities that we can't see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can't even see. It's a feelings, not a physical things. Okay, দেন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে। বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি নাউন থেকে কোশ্চেন আসে, মূলত এই জায়গাটা থেকে আসে, যেমন পেন, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, খাও, এক্সেট্রা। এই যে ওয়ার্ড গুলো দেখছেন, এগুলো হচ্ছে কাউন্টেবল, মানে মানে কাউন্ট করা যায়। কলম আমরা গুনতে পারি না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে গণনা করা যায় না, এই জায়গাটাতেই মূলত সমস্যাটা হয়। এখানে অনেক নাউন আছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে গণনা করা যায়, কিন্তু না, সেগুলো আনকাউন্টেবল। সো হিয়ার ইউ ক্যান সি সাম এক্সাম্পলস: রাইস, water, here, sugar, information, advice, courage, patience, news, scenery, music, laser, soap। এগুলো হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে মূলত কি বললাম? আনকাউন্টেবল নাউন। কোনগুলো? রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেজার, সোপ। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন অ্যাডভাইস, আপনি যদি বলেন আ পিস অফ অ্যাডভাইস। সোপ, আ বার, আমরা যে সাবানটা ব্যবহার করি, গায়ে মাখার সাবান, এটাকে বলা হয় বার অফ সোপ। সাবানের কিন্তু লিকুইডও হতে পারে, পারে না? সো সোপ শব্দটা আনকাউন্টেবল, বাট যখনই আপনি বলছেন আ বার অফ সোপ, মনে করেন ওয়াটার মানে পানি, পানি শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, বাট যখন সেটা বোতলে ভরা হয়, যখন আমরা বলি আ বোটল অফ ওয়াটার, তখন সেটা কাউন্টেবল হয়ে যায়। মনে করেন এই যে রুটি, ব্রেড, এটাও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এখন আপনি বলতে পারেন কেন আনকাউন্টেবল? রুটি তো আমরা গুনতে পারি। যে রুটিটাকে আমরা গুনতে পারি, যে ব্রেডটাকে আমরা গুনতে পারি, তাকে বলা হয় আ পিস অফ ব্রেড, এক পিস রুটি। ওই আ পিস অফ যুক্ত করলেই সেটা কাউন্টেবল হবে, আদারওয়াইজ আনকাউন্টেবল। কেন? রুটিটা হচ্ছে ধানের মতো, চাল, ধান, রাইস, মানে এটা যেমন আনকাউন্টেবল, রুটিটা আসে ওয়েট, গম থেকে, ওয়েট, গম থেকে। সো এটা র ম্যাটেরিয়াল, আপনার এটা অ্যাজ ইউজুয়াল আনকাউন্টেবল। বাট যখন সেটাকে আপনি বলছেন না পিস অফ ব্রেড, সেটা হয়ে যাচ্ছে কাউন্টেবল। ফার্নিচার এই শব্দটা আনকাউন্টেবল, এটা মনে রাখবেন, অনেকে এই জায়গাটায় কনফিউশন থাকে। এটা আনকাউন্টেবল নাউন। এটা যখন যে কোনো একটা ফার্নিচার আপনি ইউজ করবেন, সেটাকে পিস অফ ফার্নিচার বলে, সেটাই কাউন্টেবল হবে। তো এখানে কিছু ফাংশন আছে, এই যেটা আমি বললাম যে
অনেক নাউন আপনার দেখলে মনে হবে যে এটা কাউন্টেবল, বাট সেটা কাউন্টেবল না, সেটা আনকাউন্টেবল। এটা ক্লিপ টোফেল বা ব্যারন টোফেলে দেওয়া আছে। হিয়ার ইউ ক্যান সি মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, মূলত 8 প্রকার নাউন আনকাউন্টেবল। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আপনি এত কথা কেন বলছেন, যে কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, তাই এই নিয়ে এত কথা বলার কি আছে? এখানে কিছু বিষয় জড়িত আছে। সেই বিষয়টা হচ্ছে, আপনারা ইংলিশে একটা টপিকের নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সম্পর্ক আছে। এই জায়গাটাতে বিশেষ করে রিটেন ইংলিশে অর্থাৎ রাইটিং এ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে। তো তার আগে আমি এটা একটু বলে নিই যে এই 8 ধরনের নাউন মূলত আনকাউন্টেবল। যেমন লিকুইড জাতীয় যে জিনিসপত্রগুলো আছে, ওয়াটার, মিল্ক, অয়েল, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেগুলো আছে, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, হুইট, and mass noun, furniture, air, natural phenomena, sunshine, snow, rain, weather, state of being, sleep, stress, childhood, feeling, anger, happiness, enthusiasm, gas, oxygen, air। এই পিডিএফটা আমি দিয়ে দিব, আপনারা নিজেরা একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। সো মূলত বলছে এই এই ধরনের বিষয়গুলো আর কি আনকাউন্টেবল হয়ে থাকে, আনকাউন্টেবল নাউনের পর্যায়ে পড়ে বা যায়। এবার এই জায়গাটা আপনারা যদি একটু ফোকাস করেন বা একটু দেখেন, এখানে কিছু বিষয় দেওয়া আছে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। যেমন হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। আপনি যদি বলেন হি হ্যাজ টু পেন, তার দুইটা কলম আছে। হ্যাঁ, কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। হ্যাঁ, কাউন্টেবল নাউনের আগে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আমি যদি বলি আই হ্যাভ 2 পেন্স, তখন হয়ে যায় আমার দুইটা কলম আছে, আমার দুইটা কলম আছে। কাউন্টেবল নাউন এরপর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। আই মিন বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল। অর্থাৎ বয়েজ সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল। আর কিন্তু যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, যেমন আ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, তো ভার্বও সিঙ্গুলার হয়। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়ে থাকে, মানে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা জানি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে, এই যে আনকাউন্টেবল নাউন যদি কোনো বাক্যে থাকে, মানে এগুলো তো নাউন। নাউন মানে কি, একটা সেন্টেন্সের শুরুতেই থাকবে, সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে থাকবে। তো যদি নাউন আনকাউন্টেবল হয়, বলছে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। আই ডোন্ট লাইক দ্য সুগার, অর্থাৎ এরকম বলা যায় না। অথবা আপনি যদি বলেন আমি চিনি পছন্দ করি না, আই ডোন্ট লাইক সুগার বলতে হবে। আই ডোন্ট লাইক দা সুগার বলা যাবে না। বা আপনি যদি বলেন আমি চিনি পছন্দ করি, আই লাইক সুগার, কিন্তু দা সুগার বলা যাবে না। আপনি বলতে পারেন আই লাইক সুগার, কিন্তু দা সুগার, এ সুগার, সুগারস এগুলো বলা যায় না। বলছে আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। এই নিউজ ওয়ার্ডটা একটা আনকাউন্টেবল নাউন। ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, একটা খবর সম্প্রচার করা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। জাস্ট বলতে হয় নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার্স, ফার্নিচার শব্দটাই একটা আনকাউন্টেবল নাউন। সো এটার সাথে কখনো এস যুক্ত করা যাবে না। আপনাকে আপনার যত ফার্নিচারই হোক না কেন, জাস্ট বলতে হবে আই নিড ফার্নিচার, ফার্নিচার। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয় কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি আনকাউন্টেবল নাউন থাকে। যেমন ইনফরমেশন, মানে সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনই কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখবেন। সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, সংবাদ প্রদান করা হয়েছে। এখানে আমি যদি বলি ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, এইটাই হচ্ছে মূলত কারেক্ট, কারণ ইনফরমেশন শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার, আর এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, কখনো আনকাউন্টেবল নাউনের পরে প্লুরাল ভার্ব হয় না। তো এখানে আপনার কাজ থাকবে এইটা। 1 নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউন গুলোকে চেনা। 1 নম্বর কাজ কি, আনকাউন্টেবল নাউন গুলোকে চেনা। 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর কাজ হচ্ছে আপনার এই 4টা সূত্র বোঝা বা মনে রাখা। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আর আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার হয়। মানে এই হোল যে প্যাসেজটা আমি যা কিছু আজকে এই পর্যন্ত পড়ালাম, 2টা জায়গার উপর ফোকাস দিবেন। একটা পয়েন্ট প্রথমে একবার বলছি, আপনাদের মনে আছে কিনা, যে কমন নাউন কোনো বাক্যে একা বসে না। হয় তার সাথে আর্টিকেল বা ডিটারমিনার থাকে, অথবা কমন নাউনটা প্লুরাল হয়, কিন্তু একা বসে না। আই লাইক দা টিচার, আই লাইক আ টিচার, আই লাইক টিচার্স এরকম বলতে পারেন, বাট জাস্ট আই লাইক টিচার এরকম বলা যায় না। এটা হচ্ছে 1 নম্বর দিক।
2 নম্বর বিষয় আমি এই জায়গাটাতে বলছি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কোনগুলো সেগুলো আপনাকে আগে চিনতে হবে, বুঝতে হবে। বোঝার পরে আপনাকে এই 4টা নিয়ম আপনাকে ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে কখনো সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের পর যে ভার্বটা থাকে সেটা হচ্ছে মূলত সিঙ্গুলার ভার্ব হয়, কখনো প্লুরাল ভার্ব হয় না। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমি কয়টা জায়গায় পয়েন্ট করলাম? 3টা জায়গায় সম্পূর্ণ প্যাসেজ থেকে। দেখেন এখন ক্লাস নিচ্ছে, এগুলো গ্রামার ক্লাস, আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইনস্ট্যান্টলি সবকিছু ধরতে পারবেন না, বাট পিডিএফটা দেখবেন, রেকর্ড ক্লাসটা দেখবেন, আমার কথাগুলো শোনেন, আর আমি যতটুকুর উপর ফোকাস করতে বলছি ততটুকুর উপর ফোকাস করেন। আমি এখানে 3টা পয়েন্টের উপর ফোকাস করতে বলছি। আমি বলছি না যে আপনি মুখস্থ করেন যে নাউন 5 প্রকার, আপনি মুখস্থ করেন যে এই জাতীয় আনকাউন্টেবল। আমি বলছি আপনাকে জাস্ট একটু চিনতে হবে, একটু বোঝার মতো কনসেপ্ট থাকলেও হবে। আপনি ভুলে যান, সমস্যা নেই। এগুলো যে সব মুখস্থ করতে হবে, সব নোট করতে হবে এরকম না। আমি 3টা পয়েন্টের উপর আপনাকে ফোকাস করছি। এই 3টা পয়েন্টকে আপনি ধরে রাখতে পারবেন না, সেটা হচ্ছে ওই যে কমন নাউনের একটা বিষয়, যে কমন নাউন একা বসে না, হয় তার সাথে মানে সেটা প্লুরাল হবে, না হলে তার সাথে আর্টিকেল বা ডিটারমিনার বসবে। এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় আমি বললাম যে আপনাকে আনকাউন্টেবল নাউন কোনগুলো এটা চিনতে হবে, এবং এইটা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ফাংশন গুলো এটা বুঝতে হবে, যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউনের পর কখনো প্লুরাল ভার্ব বসানো যায় না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, আর্টিকেল বসানো যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু একদম ছোট করে দিয়েছি জায়গাটাকে। আপনাদের জাস্ট যতটুকুর উপর কনসেপ্ট রাখতে বলছি এতটুকুর উপর কনসেপ্ট রাখেন, বাকিটুকু ধারণা নিয়ে রাখেন। মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো, সমস্যা নেই, বাট জেনে রাখতে হবে। জেনে রাখতে অসুবিধা কোথায়? কেন এই কথাটা বলছি? আমি যখন প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্লাস নিব, প্র্যাকটিক্যাল ফাংশন গুলো বোঝাবো বা পড়াবো, আমি যদি একটা বিষয় নিয়ে কথা বলি যে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে এস হয়নি, এই বাক্যের যে সাবজেক্টটা এটা একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্ব কিন্তু হ্যাজ বসছে, হ্যাভ বসেনি, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব, এরকম কথা যখন আমি বলবো, তখন যেন আপনি একটু অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারেন যে না, এরকম একটা টপিক আমি পড়ছিলাম, স্যার দেখাইছিল বা বলছিল, এটা এই কারণে এরকম হবে। প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিসের সময় এই ধরনের বিষয়গুলো অনেক সামনে আসবে। তখন যেন আমি আপনাকে বুঝালে আপনি যেন মনে করতে পারেন কোনো একটা বিষয় সম্পর্কে, আপনি জেনে যান, পরিচিত হয়ে যান, ভুলে যান, সমস্যা নেই, মানুষ সবকিছু ধরে রাখতে পারে না, মনে রাখতে পারে না, বাট আপনার জানতে দোষ কি, দেখতে দোষ কি? আপনাকে আমি বলছি না আপনি সব মুখস্থ করে রাখেন, বাট জেনে যান। একদম আনফ্যামিলিয়ার বা অজানা থাকলে বিষয়টা হয় না, কনফিডেন্ট পাওয়া যায় না নিজের প্রতি। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি ভুলে যান, সমস্যা নেই, বাট জিনিসগুলো একটু দেখে যান, একটু একটু মনে, একটু ভালোভাবে এগুলো চর্চা করার চেষ্টা করেন, যাতে করে পরবর্তীতে পরবর্তীতে আমি যদি পড়াই, আমি যদি দেখাই, আপনি যেন অ্যাটলিস্ট মনে করতে পারেন যে না, এরকম একটা টপিক পড়াইছিল, ছিল, দেখাইছিল, এটা আমার মনে আছে, এতটুকু হলেই হবে। ক্লিয়ার? হ্যাঁ, কি করছেন বলেন। বাউন্ড বা কমপ্লিমেন্ট দুটো কি একই জিনিস হতে পারে? আরে বাবা, নাউন একটা পার্টস অফ স্পিচ, কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যের একটা উপকরণ, একটা উপাদান, জিনিসটা আলাদা। কমপ্লিমেন্ট একটা জাস্ট একটা নাম, একটা বাক্যে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, এগুলো হচ্ছে একটা এলিমেন্টস এর নাম। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। সেই 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ মূলত একটা সেন্টেন্স যখন আমরা তৈরি করি, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর নাম। প্রত্যেকটা শব্দের একটার একটা নাম থাকবে। আপনি মানুষ, প্রত্যেকটা মানুষের একটা নাম আছে না? এর নাম রহিম, ওর নাম করিম, ওর নাম জসিম। তো প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, এই নামগুলো ফিক্সড থাকে, 8টা নাম থেকেই হবে। সেইগুলো হচ্ছে এই পার্টস অফ স্পিচ। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট তো এটা হচ্ছে একটা পার্ট। কিসের পার্ট? এটা হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট। একটা সেন্টেন্স যখন তৈরি করি, সেই সেন্টেন্সের সাবজেক্টের অংশ কতটুকু, ভার্বের অংশ কতটুকু, অবজেক্টের অংশ কতটুকু, এটা হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্ট। আর নাউন প্রোনাউন কি? এটা হচ্ছে ওয়ার্ড, শব্দ। একটা বাক্যের ভিতর প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, সেই নামটাই হচ্ছে এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। বুঝছেন কি বললাম? ওকে স্যার। ওকে। তো এটা আমরা দেখলাম। এখন এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাদের 120 মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস এর কথা বলছিলাম।
এবং এই প্র্যাকটিসটা আপনারা যদি না করে থাকেন, আমি 12টা রুলস এর পিডিএফ ফাইল আমি আজকে মানে আপনাদের এই ক্লাস শুরু করার পরই আমার খেয়াল ছিল না বলে আমি আরো একবার আমি ফরওয়ার্ড করছি। তো আপনারা কাইন্ডলি ওইখান থেকে ওই 12টা রুলস কমপ্লিট করে প্রত্যেকটা রুলস এর এগেইনস্টে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে, সেলফ টেস্টের জন্য তো 7টা করে সেন্টেন্স দেওয়া আছে, তো সেগুলো একটা খাতায় উঠায় ফেলেন। নিজেরা যে নতুন সেন্টেন্স গুলো লিখবেন সেই সেন্টেন্স গুলো উঠায় আমাকে একটু সাবমিট করেন, আমাকে দেখান। আমাকে না দেখালে আমি বুঝবো কিভাবে যে আপনি পড়ছেন নাকি পড়ছেন না? গত ক্লাসে আমি এই রুলসটা দেখাইছিলাম যে আই উইশ আই কুড, আমি যদি পারতাম। তো এরকম করে অ্যাটলিস্ট 12টা রুলস আপনারা একটু কাভার করে ফেলেন। যেমন রুল 6, এটা হচ্ছে ইউজ টু। কি বলছে দেখেন, বলছে যে করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যাস বা অভ্যস্ত থাকা বোঝাতে ইউজ টু এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটতাম, আই ইউজ টু ওয়াক এভরি মর্নিং। আই ইউজ টু ওয়াক এভরি মর্নিং। সে ধূমপান করতো কিন্তু এখন করে না। হি ইউজ টু স্মোক বাট নট এনিমোর। দেখেন, আপনাকে বুঝতে হবে যে পার্থক্যটা মূলত কোথায় থাকে। এখানে যে ইউজ টুটা আপনারা দেখছেন, অতীতে কেউ কোনো কাজের প্রতি অভ্যস্ত ছিল, কারো কোনো কাজের অভ্যাস ছিল, এই সেন্সটা প্রকাশ করে কিন্তু ইউজ টু। হ্যাঁ, তাহলে উই ইউজ টু গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যেতাম। দেখেন, আমি যদি বলতাম যে আমরা স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু ইংলিশটা এরকম হতো যে উই ওয়েন্ট টু দ্য স্কুল। এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, বাট আমরা স্কুলে যেতাম। হ্যাঁ, ইউজ টু প্লাস V1, ইউজ টু গো। মিনা ছোটবেলায় অনেক খেলনা দিয়ে খেলতো। মিনা ইউজ টু প্লে উইথ মেনি টয়স ইন হার চাইল্ডহুড। মিনা ইউজ টু প্লে উইথ মেনি টয়স ইন হার চাইল্ডহুড। আই ইউজ টু রিড আ লট অফ বুকস বিফোর। আমি আগে প্রচুর বই পড়তাম। তারা প্রতি রবিবার ক্রিকেট খেলতো। দে ইউজ টু প্লে ক্রিকেট এভরি সানডে। দে ইউজ টু প্লে ক্রিকেট এভরি সানডে। বাবা আমাদের মজার গল্প শোনাতেন। ফাদার ইউজ টু টেল আস ফানি স্টোরিজ। ফাদার ইউজ টু টেল আস ফানি স্টোরিজ। সে এই কোম্পানিতে কাজ করতো। শি ইউজ টু ওয়ার্ক ইন দিস কোম্পানি। শি ইউজ টু ওয়ার্ক ইন দিস কোম্পানি। শি ইউজ টু ওয়ার্ক ইন দিস কোম্পানি। আমি মশলাদার খাবার পছন্দ করতাম না। আই ডিডন্ট ইউজ টু লাইক স্পাইসি ফুড। যখন আপনি নেগেটিভ করবেন, মনে রাখবেন, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ডিড এর ব্যবহার করতে হয়। ডিড, যেহেতু এটা করতাম, যেতাম, পাস্ট টেন্সের একটা সেন্স তৈরি করে। আর যখন আপনি ডিডের ব্যবহার করবেন, তখন কিন্তু আর ইউজড থাকবে না, ওই যে ইডি যেটা, এটা থাকবে না, বেস ফর্মে চলে আসবে ইউজ। আই ডিডন্ট ইউজ টু লাইক স্পাইসি ফুড। তুমি কি গ্রামে বাস করতে? ডিড ইউ ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ? ডিড ইউ ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ? তুমি কি গ্রামে বাস করতে? ডিড ইউ ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ? এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, এটা আপনাকে বুঝতে হবে। ছোটবেলার স্মৃতিচারণ নিয়ে দুই ভাইয়ের কথা। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন ইন মাই চাইল্ডহুড। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন ইন মাই চাইল্ডহুড। ছোটবেলায় আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। ইয়েস, কামাল বলছে। অ্যান্ড উই ইউজ টু সুইম ইন দ্য ভিলেজ পন্ড। আমরা গ্রামের পুকুরে সাঁতার কাটতাম। হাসান বলছে আওয়ার গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস বেড টাইম স্টোরিজ। আমার দাদা আমাদের ঘুমানোর আগে গল্প শোনাতেন। আই রিমেম্বার আই ইউজ টু ইট আ লট অফ সুইটস ব্যাক দেন। আমি তখন প্রচুর মিষ্টি খেতাম। ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুন অন টিভি? তুমি কি টিভিতে কার্টুন দেখতে? ইয়েস, আই ইউজ টু ওয়াচ টম অ্যান্ড জেরি অল দ্য টাইম। আই ইউজ টু ওয়াচ টম অ্যান্ড জেরি অল দ্য টাইম। হ্যাঁ, বলছে ফাদার ইউজ টু ব্রিং টয়স ফর আস এভরি ফ্রাইডে। বাবা আমাদের জন্য প্রতি শুক্রবার খেলনা আনতেন। মাদার ইউজ টু কুক মাই ফেভারিট বিরিয়ানি। আই ডিডন্ট ইউজ টু লাইক ভেজিটেবল বাট নাও আই ডু। আমি সবজি পছন্দ করতাম না, কিন্তু এখন করি। বলছে উই ইউজ টু বি সো কেয়ারফুল অ্যান্ড হ্যাপি। আচ্ছা, এবার এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, আপনারা একটু আমার সঙ্গে বলেন বা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে ডেভেলপ করা যায় না। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, ইংলিশ কি হবে তাহলে? বলেন। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, ইংলিশ কি হবে? ও আচ্ছা, সরি। এবার বলেন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, কি হবে? আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। সে আমাকে অনেক সাহায্য করতো।
হি ইউজ টু হেল্প মি আ লট, সে আমাকে অনেক সাহায্য করতো। হি ইউজ টু হেল্প মি আ লট। আমি নদীতে গোসল করতাম, কি হবে? আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো, কি হবে? তারা প্রতিদিন They গান used শুনতো। to listen song. দে ইউজ টু লিসেন টু সং এভরি ডে। বলেন তো কি বললাম? দে ইউজ টু লিসেন টু সং এভরি ডে। রুমা খুব ভালো রান্না করতো। রুমা ইউজ টু কুক ভেরি ওয়েল। করিম এবং রহিম একসাথে স্কুলে যেত। আচ্ছা, আমি আগে চা পান করতাম না। আমি আগে চা পান করতাম না। Didn't used to, I didn't used to take tea before. ওকে, তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনারা বললেন, তাহলে আমি সেন্টেন্স দেখালাম, কনভারসেশন দেখালাম, দেন আমি আপনাদেরকে কি দেখালাম? আমি আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স যেটা আপনারা করলেন। সবকিছু বুঝলেন। যদি আপনি বুঝতে পারেন, যদি সম্ভব হয়, তাহলে এবার আপনার কাজটা কি থাকবে? আপনার কাজটা হচ্ছে, আমি আবারও বলি, আপনার কাজটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার করে নতুন 5টা সেন্টেন্স আপনি আপনার মতো করে লেখেন। জাস্ট নতুন 5টি সেন্টেন্স, যে কোনো ভার্ব দিয়ে, যে কোনো সাবজেক্ট দিয়ে। ইংলিশে লেখেন, বাংলায় মুখে বলেন, দুটোই লিখতে হবে না, বাট আপনি লেখেন। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এটাকে আপনি ধরে রাখতে পারবেন, এটাকে আপনি মনে রাখতে পারবেন, এটাকে আপনি অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আপনি ব্যবহার করতে পারবেন। স্যার বুঝতে পারছি স্যার। স্যার হোমওয়ার্কটা আপনি গ্রুপে একটু নোট করে দিবেন। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনার কথা? স্যার আপনি যদি ক্লাস শেষে দিতেন তাহলে আমরা এটা সারাদিনে দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া আছে অলরেডি। বলেন। আর একটা একটা গ্রুপ খুললে ভালো ছিল আর কি। হ্যাঁ, দিব দিব, কনভারসেশনে গ্রুপ করে দিব, আপনাদের প্র্যাকটিস করার গ্রুপ করে দিব। আচ্ছা, এরপরে দেখেন, স্পোকেন রুল 07, সাপোজ টু, হওয়ার কথা বা করার কথা। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমার আজ ঢাকায় যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু ঢাকা টুডে। কি বলছে? আই এম সাপোজ টু গো টু ঢাকা টুডে। আমার আজ ঢাকা যাওয়ার কথা। তা তার তো এখানে আসার কথা ছিল, তাহলে যাওয়ার কথা এম ইজ আর সাপোজ টু, তাহলে কথা ছিল সেটা হচ্ছে ওয়াজ ওয়ার সাপোজ টু। কথা ছিল সেটা হচ্ছে ওয়াজ ওয়ার সাপোজ টু। হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার। হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার। তোমার এই কাজটি করার কথা না। ইউ আর নট সাপোজ টু ডু দিস ওয়ার্ক। ইউ আর নট সাপোজ টু ডু দিস ওয়ার্ক। আমাদের তো সকাল 9টায় মিটিং শুরু করার কথা। We are supposed to start the meeting at 9 a.m. We are supposed to start the meeting at 9 a.m. We are supposed to start the meeting at 9 a.m. সরি, আমাদের তো সকাল 9টায় মিটিং শুরু করার কথা। হ্যাঁ, ঠিক আছে। আজ তো বৃষ্টি হওয়ার কথা। ইট ইজ সাপোজ টু রেইন টুডে। ইট ইজ সাপোজ টু রেইন টুডে। তোমার আমাকে সাহায্য করার কথা ছিল। ইউ ওয়ার সাপোজ টু হেল্প মি। ইউ ওয়ার সাপোজ টু হেল্প মি। ইউ ওয়ার সাপোজ টু হেল্প মি। ট্রেনটি 10টায় পৌঁছানোর কথা। দ্য ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 o'clock। দ্য ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 o'clock। আমার কি এখন সেখানে যাওয়ার কথা? অ্যাম আই সাপোজ টু গো দেয়ার নাও? অ্যাম আই সাপোজ টু গো দেয়ার নাও? তার তো পাশ করার কথা ছিল। শি ওয়াজ সাপোজ টু পাস। শি ওয়াজ সাপোজ টু পাস।
তোমার কখন ওষুধ খাওয়ার কথা? When are you supposed to take the medicine? When are you supposed to take the medicine? When are you supposed to take the medicine? এখানে একটা কনভারসেশন আছে। ম্যানেজার বলছে ইউ ওয়ার সাপোজ টু ফিনিশ দ্য রিপোর্ট বাই টুডে। সরি স্যার, এমপ্লয়ি বলছে আই ওয়াজ সাপোজ টু কমপ্লিট ইট ইয়েস্টারডে। উই আর সাপোজ টু স্টার্ট দ্য মিটিং এট 10 AM। এমপ্লয়ি বলছে ইজ মিস্টার আলী সাপোজ টু জয়েন দ্য মিটিং? মিস্টার আলীর কি মিটিং এ জয়েন করার কথা? ম্যানেজার বলছে ইয়েস, হি ইজ সাপোজ টু ব্রিং দ্য নিউ প্রজেক্ট ফাইল। হি ইজ সাপোজ টু ব্রিং দ্য নিউ প্রজেক্ট ফাইল। এমপ্লয়ি বলছে হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু নাও? হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু নাও? বলছে ইউ আর সাপোজ টু মেইল দ্য ক্লায়েন্ট ইমিডিয়েটলি। এমপ্লয়ি বলছে ওয়ার দে সাপোজ টু সেন্ড দ্য পেমেন্ট? তাদের কি পেমেন্ট পাঠানোর কথা ছিল? ম্যানেজার বলছে ইয়েস, অ্যান্ড ইউ আর নট সাপোজ টু শেয়ার দিস ইনফরমেশন। হ্যাঁ, এবং তোমার ইনফরমেশন গুলো শেয়ার করার কথা ছিল না। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড, আই এম সাপোজ টু মেনটেন প্রাইভেসি। এবার দেখেন এই যে বাক্যগুলো আমরা করতে পারবো কিনা। যদি পারি তাহলে আপনি নিজের নতুন আরো 5টা আরো 7টা বাক্য তৈরি করেন নিজের মতো করে, নতুন সাবজেক্ট দিয়ে, নতুন ভার্ব দিয়ে। তোমার আমাকে ফোন করার কথা ছিল, কি হবে? You are supposed to call me. ইউ আর সাপোজ টু কল মি। আমার কিছু পান আমার কিছু পান করার কথা না। I am supposed to drink anything. You are supposed to do. তোমার সুখী হওয়ার কথা। You are supposed to have. You are supposed to have it. You are বি হ্যাপি। হওয়া ইংরেজি কি? বি। ইউ আর সাপোজ টু বি হ্যাপি। আমাদের আজ কি করার কথা? আর ওই সাপোজ না, এটা 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 দীর্ঘিকার। এটা হচ্ছে হোয়াট আর উই সাপোজ টু ডু। কি হবে? হোয়াট আর উই সাপোজ টু ডু। আমাদের আজ কি করার কথা? হোয়াট আর উই সাপোজ টু ডু। হোয়াট আর উই সাপোজ টু ডু। ওকে। তোমার কখন কাজটি করার কথা? তোমার কখন কাজটি করার কথা? When are you supposed to do? When are you supposed to do? আমাদের আজ কি করার কথা? আমাদের আজ কি করার কথা? What are we to do today? What are What are we supposed to do? হোয়াট আর উই, দেখেন আমাদের আজ কি করার কথা। হোয়াট আর উই সাপোজ টু ডু টুডে। হোয়াট আর উই সাপোজ টু ডু টুডে। হোয়াট আর উই সাপোজ টু ডু টুডে। তোমার কখন কাজটি করার কথা? তোমার কখন কাজটি করার কথা? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেখেন আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। কি হবে? আগে হচ্ছে ওয়েন, কথাটা বোঝেন একটু। আগে হচ্ছে ওয়েন, এরপর হচ্ছে ভার্ব আর, এরপর হচ্ছে ইউ। কোথায় চলে আসলো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে যদি আপনি এটা পারেন তাহলে আপনার কাজটা কি, যে আপনি নতুন আর 5টা আর 7টা সেন্টেন্স এই স্ট্রাকচারটা দিয়ে তৈরি করেন, তাহলে এটা আপনার আয়ত্তে এসে যাবে। আপনি এটাকে আপনার ডে টু ডে লাইফের বিভিন্ন স্পোকেনে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে? তোমার কখন কাজটি করার কথা? When are you supposed to do the work? তোমার কখন কাজটি করার কথা? When are you supposed to do the work? When are you supposed to do the work? তোমার কতবার ওষুধটি খাওয়ার কথা? এটা হচ্ছে কতবার ইংরেজি কি জানেন? How often are you supposed to take the medicine? How often are you supposed to take the medicine? How often are you supposed to take the medicine? তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না। এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, এটা জাস্ট একটা নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ হি
was not supposed to come to our house yesterday. He was not supposed to. এইগুলো আপনার নিজেরা একটু করার চেষ্টা করেন, দেখেন আপনি কতটুকু পারেন, কোথায় সমস্যা হয়, চেষ্টা করেন। দেন হ্যাভিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। হ্যাভিং এর এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে। একটা হচ্ছে সমস্যা হওয়া বোঝাতে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস এক্সটেনশন। দেখেন একটু সেন্টেন্স গুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে স্ট্রাকচারটা কি। দেখেন, আমার ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেমস উইথ মাই ইন্টারনেট কানেকশন। তার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং আ প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। আমার গাড়িটি নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ মাই কার। তোমার কি ঘুমাতে সমস্যা হচ্ছে? আর ইউ হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপিং। আমাদের নতুন প্রজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং প্রবলেমস উইথ দ্য নিউ প্রজেক্ট। উই আর হ্যাভিং প্রবলেমস উইথ দ্য নিউ প্রজেক্ট। দেন হ্যাভিং প্লাস ভার্ব past participle plus extension। কাজটা শেষ করে আমি বাড়ি যাব। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই উইল গো হোম। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই উইল গো হোম। খবরটি শুনে সে কাঁদতে শুরু করলো। হ্যাভিং হার্ড দ্য নিউজ শি স্টার্টেড ক্রাইং। এটা হচ্ছে কোন একটা কাজ করে একটা কাজ করা। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কাজটা শেষ করে আমি বাড়ি যাব। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই উইল গো হোম। হ্যাঁ, কাজটা শেষ করে আমি বাড়ি যাব। দেন দেখেন, খবরটি শুনে সে কাঁদতে শুরু করলো। হ্যাভিং হার্ড দ্য নিউজ শি স্টার্টেড ক্রাইং। হ্যাভিং হার্ড দ্য নিউজ শি স্টার্টেড ক্রাইং। ভাত খেয়েই আমি পড়তে বসবো। হ্যাভিং ইটেন রাইস আই উইল সিট ডাউন টু স্টাডি। হ্যাভিং ইটেন রাইস আই উইল সিট ডাউন টু স্টাডি। দেন তাকে দেখেই আমি চিনতে পারলাম। হ্যাভিং সিন হিম আই রিকগনাইজড হিম। হ্যাভিং সিন হিম আই রিকগনাইজড হিম। টিকিট কেটেই আমরা ট্রেনে উঠলাম। হ্যাভিং বট দ্য টিকিট উই boarded the train. Then here you can see a conversation and then you have to translate these sentences. আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি। So I am having problem with my bike. আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। ইংলিশ কি জানেন? I am I am having problem to verify my account with mobile. বলেন তো কি বললাম? Repeat after me. I am having problem to verify my account with mobile. আমার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে। I am having problem to understand English. I am having problem to understand English. এখানে কি আইএনজি দেওয়া ছিল? আচ্ছা, এটাই। এরপর দেখেন, এখানে যে বাক্যগুলো আছে, কম্পিউটার শিখেই আমি আমেরিকা যাব। তাহলে হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো। হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। হ্যাভিং ক্লিন দ্য রুম আই উইল কল ইউ। হ্যাভিং প্লাস ভি3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো। হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে। হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে। দেন হ্যাভ অ্যান্ড হ্যাভিং এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, যেমন দেখেন, আমি কি তোমার কলমটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন? ক্যান আই হ্যাভ ইউর পেন? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? হ্যাভ মানে এখানে কিন্তু পাওয়া বোঝাচ্ছে, হ্যাঁ, নেওয়া। ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? হ্যাঁ, আমরা পার্টিতে খুব দারুণ সময় কাটাচ্ছি। এই হ্যাভিং এর আরেকটা অর্থ হচ্ছে টাইম স্পেন্ড করা, এক্সপিরিয়েন্স করা, সময় কাটানো। উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম এট দ্য পার্টি। আমরা ফুটবল খেলে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং অর উই আর হ্যাভিং a lot of fun playing football. Let's have a pizza today. চলো পিৎজা খাই। এই হ্যাভ মানে খাওয়া বোঝায়। এই হ্যাভ মানে আছে বোঝায়। এই হ্যাভ মানে পাওয়া বোঝায়। এই হ্যাভ এর আরেকটা অর্থ হচ্ছে এক্সপিরিয়েন্স অথবা স্পেন্ডিং টাইম। এই হ্যাভ কিন্তু একটা পাওয়ারফুল ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5টি ভার্ব আছে: গেট, লেট, হেল্প, হ্যাভ অ্যান্ড মেক। এই 5টি ভার্বকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কজেটিভ ভার্ব। বাট এই 5টি ভার্ব নিজস্ব অর্থ অনুসারে অনেক বেশি পাওয়ারফুল। মানে এটা, এই ভার্বগুলো একটা মাত্র মিনিং না দিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং প্রদান করতে পারে। সেইগুলোর ব্যবহার আলাদাভাবে শিখতে হবে। আমার এখানে ক্লাস আছে, আমি দেখাবো। তো যাই হোক, আ- আ- আই আমি আমি নতুন গাড়িটা একটু চালিয়ে দেখতে চাই। আই লাইক টু হ্যাভ আ ড্রাইভ অফ দ্য নিউ কার। একটু চা নিন। হ্যাভ সাম টি। আপনার যাত্রা শুভ হোক। হ্যাভ আ সেফ জার্নি।
এই ধরনের এক্সপ্রেশন গুলোকে প্রকাশ করতেও কিন্তু হ্যাভ এর ব্যবহার হয়। হ্যাভ আ সেফ জার্নি, আমি তোমাকে সময় নষ্ট করতে দিতে পারি না। আই ওন্ট হ্যাভ ইউ ওয়েস্টিং টাইম, আই ওন্ট হ্যাভ ইউ ওয়েস্টিং টাইম, আমি তোমাকে একা যেতে দিতে পারি না। আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং অ্যালোন, আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং অ্যালোন। সো এইভাবে আর কি হ্যাভ এর ব্যবহারটা হয়। এখানে একটা কনভারসেশন আছে, দেন এখানে একটা সেন্টেন্স আছে। যেমন আমি কি তোমার নামটা জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, কি হবে, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, সেন্টেন্সটা কেমন, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। এক কাপ চা খান প্লিজ, প্লিজ হ্যাভ আ কাপ অফ টি, প্লিজ হ্যাভ আ কাপ অফ টি, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আরেকটু নিন, প্লিজ হ্যাভ ইট আ লিটল মোর। আপনার ভ্রমণ শুভ হোক, হ্যাভ আ নাইস জার্নি, হ্যাভ আ নাইস জার্নি, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এই হ্যাভ ভার্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব, খুবই পাওয়ারফুল একটি ভার্ব, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং প্রদান করে থাকে। আপনাদের একটু দেখতে হবে, একটু শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। দেন স্পোকেন রুল 9, হাউ কাম, মানে কি কারণে বা কিভাবে। যেমন হাউ কাম অর্থাৎ কি কারণে তুমি মিটিং এ আসোনি, হাউ কাম ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, হাউ কাম ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, কিভাবে সে পরীক্ষায় ফেল করলো, হাউ কাম হি ফেইলড দ্য এক্সাম, হাউ কাম হি ফেইলড দ্য এক্সাম, কি কারণে তুমি চাকরিটা ছেড়ে দিলে, হাউ কাম ইউ লেফট দ্য জব, হাউ কাম ইউ লেফট দ্য জব, কিভাবে তুমি এত ভালো রান্না করতে পারো, হাউ কাম ইউ কুক সো ওয়েল, হাউ কাম ইউ কুক সো ওয়েল, কি কারণে সে তোমার সাথে কথা বলে না, হাউ কাম হি শি ডাজন্ট টক টু ইউ, কিভাবে তুমি এত সহজে রাজি হলে, হাউ কাম ইউ এগ্রিড সো ইজিলি, হাউ কাম ইউ এগ্রিড সো ইজিলি, কি কারণে তারা প্রজেক্টটা বাতিল করলো, হাউ কাম দে ক্যান্সেল দ্য প্রজেক্ট, হাউ কাম দে ক্যান্সেল দ্য প্রজেক্ট, কিভাবে তুমি ল্যাপটপটা ভাঙলে, হাউ কাম ইউ ব্রোক দ্য ল্যাপটপ, হাউ কাম ইউ ব্রোক দ্য ল্যাপটপ, কি কারণে তুমি আমাকে আগে জানাওনি, হাউ কাম ইউ ডিডন্ট ইনফর্ম মি আর্লিয়ার, হাউ কাম ইউ ডিডন্ট ইনফর্ম মি আর্লিয়ার, কিভাবে আমরা একই ভুল বারবার করছি, হাউ কাম উই আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন এন্ড এগেইন, হাউ কাম উই আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন এন্ড এগেইন, হাউ কাম উই আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন এন্ড এগেইন। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। কি কারণে তুমি এত রেগে আছো, কিভাবে তুমি চাকরিটা ছেড়ে দিলে, কি কারণে সে তোমার সাথে কথা বলছে না, কিভাবে তারা এত দূরত্ব পৌঁছালো, তুমি কেন আমাকে আগে জানাওনি, কিভাবে তুমি এত টাকা খরচ করলে, কি কারণে মিটিংটা বাতিল হলো। একবার আপনারা করার চেষ্টা করেন, আমি বলে দিলে তো আপনার মনে হবে আমি পারছি, কিন্তু নিজে করে দেখেন। যে জায়গাটায় প্রবলেম আসবে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। যদি সলভ করতে পারেন এটাকে আপনি ধরে রাখতে পারবেন, এটাকে আপনি ধরে রাখতে পারবেন। সো আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা করতেই হবে, এর কোনো ব্যত্যয় নেই। আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ডেভেলপ করতে হবে, তাহলেই আপনি ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা পাবেন। ল্যাঙ্গুয়েজটাকে আপনি অ্যাকচুয়ালি আপনার ডে টু ডে লাইফে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল দ্যাট ট্রাই ইট। ইয়েট টু, এখনো কিছু করিনি বা করেনি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি এখনো ভাত খাইনি, আই এম ইয়েট টু ইট রাইস। এই ইয়েট টু শব্দটাই একটা নেগেটিভ মিনিং তৈরি করে দেয়। সো এই বাক্যে নট বসানো লাগে না, অনেকে এই ধরনের কথায় নট ব্যবহার করে, বাট নট ইউজ করতে হয় না। আমি এখনো বইটি পড়িনি, আই এম ইয়েট টু রিড দ্য বুক। আমি এখনো বাজারে যাইনি, আই এম ইয়েট টু গো টু দ্য মার্কেট। সে এখনো খেলতে আসেনি, হি ইজ ইয়েট টু কাম টু প্লে, হি ইজ ইয়েট টু কাম টু প্লে। তারা এখনো স্কুলে যায়নি, দে আর ইয়েট টু গো টু স্কুল, দে আর ইয়েট টু গো টু স্কুল। আমরা এখনো কাজটি শেষ করিনি, উই আর ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই আর ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা এখনো কাজটি শেষ করিনি, উই আর ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। মেয়েটি এখনো গান গায়নি, দ্য গার্ল ইজ ইয়েট টু সিং। রফিক এখনো ঢাকায় পৌঁছায়নি, রফিক ইজ ইয়েট টু রিচ ঢাকা, রফিক ইজ ইয়েট টু রিচ ঢাকা। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, আই এম ইয়েট টু মেক এ ডিসিশন, আই এম ইয়েট টু মেক এ ডিসিশন। শিক্ষক এখনো ক্লাসে আসেনি, দ্য টিচার ইজ ইয়েট টু কাম দ্য ক্লাস, দ্য টিচার ইজ ইয়েট টু কাম দ্য ক্লাস। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমি এখনো ভাত খাইনি, আমি এখনো বই পড়িনি, আমি এখনো বাজারে যাইনি, সে এখনো খেলতে আসেনি, তারা এখনো স্কুলে যায়নি, আমি এখনো তাকে সত্যিটা বলিনি, I am yet to tell him the truth. I am yet to tell him the truth. So you have to do it. এখানে দেওয়া আছে প্রথম 12টা রুলস, কনভারসেশন প্লাস সেলফ প্র্যাকটিসের জন্য সেন্টেন্স সহ দেওয়া আছে।
পিডিএফটা আমি প্রোভাইড করে দিয়েছি, অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি। আপনারা ওপেন করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা স্ট্রাকচার 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে যা দেওয়া আছে তার বাইরে আপনি নিজে থেকে নতুন সাবজেক্ট ভার্ব নিয়ে 7টি করে ইংলিশ সেন্টেন্স লিখবেন। বাংলাটা পারলে সাথে লিখবেন, না পারলে মুখে আপনি প্র্যাকটিস করবেন। বাট এটা আপনাকে করতে হবে, প্র্যাকটিস আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা? নাউনের চ্যাপ্টারটা দেখালাম, সেখান থেকে কতটুকু পড়বেন বা কি দেখবেন সেটাও বললাম, আর এই জায়গাটা কি করবেন সেটাও আমি বললাম। ক্লিয়ার? স্যার এই পিডিএফটা স্যার পাচ্ছি না গ্রুপে স্যার। আমি দিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে? এটা আমিও পাইনি স্যার। আচ্ছা, দিচ্ছি আমিও পাইনি। দিচ্ছি। ওকে, তাহলে আমি যতটুকু বললাম বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? স্যার ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করবেন। আর